আসসালামু আলাইকুম। তৃতীয় আর্টিকেল রাইটিং ক্লাস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে ৩য় নম্বর আর্টিকেল রাইটিং ক্লাস ভিডিওতে আমরা শিখব পেজ সূচিপত্র লেখার নিয়ম, পর্যায়ক্রমে প্যারাগ্রাফ শিরোনাম, হেডিং, সাবহেডিং এবং সাব ফোকাস কিওয়ার্ড লেখার নিয়ম। আরও পড়ুন সেকশন ব্যবহার করার নিয়ম, এফএকিউস অর্থাৎ কিছু সাধারণ প্রশ্ন বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস লেখার নিয়ম, লেখকের শেষ কথা বা কনক্লুশন লেখার নিয়ম। তো প্রথমে আমরা পেজ সূচিপত্র লেখার নিয়মটা দেখব। তো পেজ সূচিপত্র লেখার আগে ওপরে যে বিবরণগুলো দেওয়া আছে আপনারা এগুলো পড়ে নেবেন। তো প্রথমে এইখানে দেখা যাচ্ছে সকল ধরনের হেডিং বা সাবহেডিং বা সাবফোকাস কিওয়ার্ড পেজ সূচিপত্রের আন্ডারে থাকবে। তো সকল ধরনের সাবহেডিং বা হেডিং বলতে এখানে বলা হয়েছে, দেখুন কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, তারপরে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। দেখুন এইখানে এগুলা কিন্তু প্রত্যেকটা এক একটা হেডিং, এটা একটা হেডিং, এটা একটা হেডিং। তো প্রত্যেকটা হেডিং অর্থাৎ এখানে দেখুন পেজ সূচিপত্র, এটা পেজ সূচিপত্রের আন্ডারে নাম্বার লিস্ট আকারে প্রত্যেকটা হেডিং দেওয়া আছে এখানে। যেমন কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, তারপরে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, সকল ধরনের আপনার হেডিং, সাবহেডিং, সাব ফোকাস কিওয়ার্ড, সকল ধরনের বিষয়বস্তুগুলো এখানে নাম্বার লিস্ট আকারে লেখা আছে। আপনারাও এখানে নাম্বার লিস্ট আকারে লিখবেন। পরবর্তীতে বলা হয়েছে পেজ সূচিপত্রের প্রত্যেকটি হেডিং, সাবহেডিং বা সাবফোকাস কিওয়ার্ডকে নাম্বার লিস্টিং করতে হবে। তো নাম্বার লিস্ট করবেন কিভাবে? আপনি এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে উপরে 3 ডট মেনু, এখান থেকে নাম্বার লিস্ট আছে, এখানে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে যাবে। তারপরে আবার এখানে ক্লিক করলে নাম্বার লিস্ট হয়ে যাবে। তো এটা নাম্বার লিস্ট আকারে রাখবেন। এখন পরবর্তীতে বলা হয়েছে নাম্বার লিস্টের পরে কিওয়ার্ড থেকে ট্যাব চাপ দিয়ে সেই নাম্বার লিস্টের মধ্যে প্রকারভেদ অনুযায়ী লিস্টিং করা শুরু হবে। অর্থাৎ ধরেন এটা আপনার ধরেন একটি আর্টিকেল লিখছেন, যেমন কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, এটা একটি সাব ফোকাস কিওয়ার্ড বা সাব হেডিং বা হেডিং। ধরেন কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, ধরেন এটা একটি হেডিং। হেডিং এর মধ্যে আপনার কিছু প্রকারভেদ আছে। তাহলে আপনি যখন এন্টার চাপ দিবেন, এখান থেকে যখন এন্টার চাপ দিবেন তখন দেখুন এখানে নতুন করে পয়েন্ট 1, পয়েন্ট 3 শুরু হচ্ছে। কিন্তু আপনি এটা চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে এই পয়েন্ট 2 এর মধ্যে, অর্থাৎ এই হেডিং এর মধ্যে নাম্বার লিস্ট আকারে এখানে 1 থাক। অর্থাৎ এই পয়েন্ট 2 এর মধ্যে আরেকটা থাকবে, 1 থাকবে, তারপর 2 থাকবে। পয়েন্ট 2 এর মধ্যে আবার 1, 2 করে সিরিয়াল হবে। তো সেটা করার জন্য আপনাকে ক্লিক করতে হবে, ট্যাব চাপ দিতে হবে। কিবোর্ড থেকে ট্যাব বাটনটি চাপ দিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ট্যাব বাটন চাপ দিলাম। এই যে দেখুন, যখনই আমি ট্যাব বাটন চাপ দিলাম তারপর দেখুন এখানে নতুন করে লিস্টিং শুরু হলো। তারপর আবার এন্টার দিলাম, আবার দেখুন লিস্টিং। তো এই 2 নম্বর কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা 2 নম্বরের আন্ডারে নতুন করে দেখুন 1 এবং 2 এই লিস্টিংগুলো শুরু হলো। আশা করি বুঝতে পেরেছেন ট্যাব কি জন্য চাপ দিতে হবে। তো এখন বলেছে নতুন নাম্বার লিস্ট শুরু করতে শিফট প্লাস ট্যাব চাপ দিতে হবে। তো কিবোর্ড থেকে ধরুন আপনি এখানে লিখেছেন, এখানে ট্যাব চাপ দেওয়ার পর এখান থেকে প্রকারভেদ অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, এটার আন্ডারে হচ্ছে 4 নম্বরের আন্ডারে 1 নম্বর এখানে আছে। এখান থেকে আপনি যদি আবার এন্টার চাপ দেন তাহলে 2 নম্বর আসছে। কিন্তু আপনি এটা চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে 4 এর পরে এখানে 5 শুরু হোক। তাহলে এটা শুরু করার জন্য আপনাকে কিবোর্ড থেকে শিফট প্লাস ট্যাব চাপ দিতে হবে।
তাহলে আমি কি এখানে সিলেক্ট করা অবস্থায় শিফট প্লাস ট্যাব চাপ দেওয়ার পর দেখুন এখানে 5 নম্বর শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি? এর নিচে একটা শুধুমাত্র প্রকারভেদ আছে এবং এখান থেকে 5 নম্বর লিস্টিং শুরু হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে বলা হয়েছে পেজ সূচিপত্রে ক্লাস ইউজ করতে হবে। তো আমাদের ওয়েবসাইটে কোডিং এর মাধ্যমে এই ক্লাস অপশনের কাজটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন ক্লাস অটোমেটিক্যালি জেনারেট হবে, আপনাদের কোনো কিছু করার দরকার নেই। তো এখন আমরা দেখব পর্যায়ক্রমে প্যারাগ্রাফ শিরোনাম, হেডিং বা সাব হেডিং বা সাব ফোকাস কিওয়ার্ড লেখার নিয়ম। তো এটা লেখার অর্থাৎ হেডিং লেখার কিছু নিয়ম আছে। তো যখন আপনি হেডিং লিখতে যাবেন তখন দেখুন প্যারাগ্রাফ হেডিং বা সাব হেডিং বা সাব ফোকাস কিওয়ার্ড লার্জেস্ট করতে হবে। তো লার্জেস্ট কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো ধরুন এটা একটা হেডিং, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংক কি। তো এটা একটা হেডিং, এটা সম্পূর্ণ সিলেক্ট করার পর এই যে এখানে একটা টি আইকন পাবেন, এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর দেখুন লার্জ, মিডিয়াম, নরমাল, স্মল, স্মলেস্ট। তো আপনারা এই যে লার্জেস্ট, প্রত্যেকটা হেডিংকে লার্জেস্ট করতে হবে। শুধুমাত্র প্রত্যেকটা হেডিংকে লার্জেস্ট করবেন। আর যদি সাব হেডিং থাকে তাহলে সাব হেডিং মানে কিছু করার দরকার নেই। তো শুধুমাত্র হেডিংকে লার্জেস্ট করবেন। এভাবে লার্জেস্ট সিলেক্ট করার পর লার্জেস্ট করবেন। আর যদি সাব হেডিং হয়, ধরুন এই যে এখানে এই কথাটা সাব হেডিং হবে। ধরুন এটা যদি সাব হেডিং হয় তো আমি এখানে এই কথাটা সিলেক্ট করার পর এই যে ওপরে নরমাল লেখা আছে এখানে ক্লিক করার পর এই যে ধরুন সাব হেডিং এর ওপরে ক্লিক করব। সাব হেডিং বলতে বোঝানো হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এই হেডিং এর আন্ডারে এখন বা এখানে এই সাব হেডিংটা আছে, অর্থাৎ এই একটা হেডিং এর আন্ডারে সাব হেডিংটি রয়েছে। তো এই সাব হেডিং কিছু করার দরকার নেই। ধরুন এই যে হেডিং আপনি সিলেক্ট করার পর এই যে নরমাল এর এখানে যে হেডিং তারপর এই টি আইকন থেকে লার্জেস্ট করবেন শুধুমাত্র হেডিং এর ক্ষেত্রে। আর সাব হেডিং এর ক্ষেত্রে কিছু করার দরকার নেই। ধরুন আপনি এখন বা এখানে এই লেখাটাকে সিলেক্ট করে শুধুমাত্র সাব হেডিং করে দিবেন তাহলেই শেষ। এখানে যে লার্জেস্ট বা লার্জ করার কিছু দরকার নেই। শুধুমাত্র হেডিং এর ক্ষেত্রে লার্জেস্ট করবেন। তো পরবর্তী নিয়মে বলা হয়েছে প্রত্যেকটা হেডিং, সাবহেডিং বা সাবফোকাস কিওয়ার্ড এ যে কিওয়ার্ড আছে সেটিকে হেডিং বা সাবহেডিং এর আন্ডারে ৩ থেকে ৪ বার ব্যবহার করতে হবে। তো এটার মাধ্যমে বোঝানো হয়েছে ধরুন কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এটা হচ্ছে একটা হেডিং। এই হেডিং শুধুমাত্র হেডিং এর ক্ষেত্রেই না, সাব হেডিং এর ক্ষেত্রেও একই নিয়ম। তো এই ধরুন এটা একটা হেডিং, তো এই হেডিং এ যে কিওয়ার্ডটা আছে, এই হেডিং এর মধ্যে কিওয়ার্ড আছে কি কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংক কি, এই দুইটা কিওয়ার্ড আছে। তো এই দুইটা কিওয়ার্ড আপনার এই যে যেই বিবরণটা লিখবেন, এখানে দেখুন এই যে বিবরণটা লিখেছেন যে এটা কিন্তু হেডিং এর একটা বিবরণ। তো এই বিবরণটা লিখেছেন, এই বিবরণের আন্ডারে আপনার এই যে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এই কথাটা ৩ থেকে ৪ বার থাকতে হবে। অর্থাৎ হেডিং এর কিওয়ার্ডটাকে এই প্যারাগ্রাফের মধ্যে ৩ থেকে ৪ বার রাখতে হবে। তো আমি এটা কন্ট্রোল F দিয়ে সার্চ করছি। শুধুমাত্র এই প্যারাগ্রাফটির মধ্যে এই হেডিং এর আন্ডারে প্যারাগ্রাফটির মাধ্যমে একবার এই কথাটি রেখেছে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কিন্তু এই কথাটি একবার রাখা যাবে না, সর্বনিম্ন ৩ বার এই কথাটি অর্থাৎ এই কিওয়ার্ডটাকে রাখতে হবে। ৩ বার অথবা ২ বার রাখতে হবে, কিন্তু একবারে যে আপনি একবারেই রাখবেন তাহলে হবে না, সর্বনিম্ন ২ বার রাখতে হবে। তো পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তীতে বলা হয়েছে হেডিং বা সাবহেডিং গুলোতে কিওয়ার্ড বসানোর সময় স্পেসিফিক কোয়েরির সাথে যুক্ত করে উত্তর দিতে হবে। অর্থাৎ স্পেসিফিক কোয়েরি বলতে ধরুন এখানে হেডিং এ আছে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, তো স্পেসিফিক কোয়েরি ধরুন আপনি এখানে লিখতে পারেন যে ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান রূপে, এখানে অনেক কিছু হ্যান-ত্যান লেখা আছে। তারপর দেখুন শেষের দিকে লেখা আছে তাকেই কেন্দ্রীয় ব্যাংক বলে। এখানে কি প্রশ্ন করা হয়েছিল, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? তারপর দেখুন
তাকেই কেন্দ্রীয় ব্যাংক বলে। একবারে স্পেসিফিক কোয়েরি বলতে এটাকেই বোঝানো হয়েছে। অর্থাৎ যেই প্রশ্নটি করা হবে বা যেই কিওয়ার্ডটা সাবহেডিং বা হেডিং এর আন্ডারে আছে সেটাকে টার্গেট করে কিছু কথা লেখা। এটাই হচ্ছে স্পেসিফিক কোয়েরি। আচ্ছা, পরবর্তী স্টেপে চলে যাই আমরা। পরবর্তী স্টেপে বলা হয়েছে একটি প্যারার মধ্যে 10 থেকে 15 লাইন রাখা যাবে না। সর্বোচ্চ 4 থেকে 5 লাইন রাখা যাবে। তো ধরুন এই যে এই হেডিং এর আন্ডারে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এই হেডিং এর আন্ডারে দেখুন 2টি প্যারা আছে। এটি একটি প্যারা, এটি একটি প্যারা। তো প্রত্যেকটি প্যারাতে সর্বোচ্চ আপনি 3 থেকে 4 লাইন ব্যবহার করতে পারেন। কোনো ক্ষেত্রে 5 লাইনও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। কিন্তু প্রত্যেকটি প্যারাতে সর্বনিম্ন 3 লাইন, সর্বোচ্চ 5 লাইন ব্যবহার করতে পারেন। কিন্তু 3 থেকে 4 লাইন ব্যবহার করাটাই সবচাইতে উত্তম। তো ধরুন আপনার এই প্রথম প্যারাতে ধরুন 3 থেকে 4 লাইন লেখা হয়ে গেল। তারপর আপনি কি করবেন? ধরুন আপনার প্যারাটা এরকম আছে। এটা একটি সম্পূর্ণ গোটা একটি প্যারা আছে। তো এখানে আপনার 3 লাইন অলরেডি হয়ে গেছে। তো এখন কি করবেন আপনি? তো যদি 3 লাইন বা 4 লাইন হয়ে যায় তাহলে আপনি এখানে মাউস পয়েন্টারটা সিলেক্ট করে ব্যাক স্পেস চেপে 2টি এন্টার দিয়ে নতুন প্যারা শুরু করবেন। এখন আমি 2টি এন্টার দিলাম। দেখুন 2টি এন্টার দেওয়ার পর এখানে আমার নতুন প্যারা শুরু হলো। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আছে প্রত্যেকটি প্যারা 4 থেকে 5 লাইনে লিখে তারপর নতুন প্যারা শুরু করার জন্য কিবোর্ড থেকে 2টি এন্টার দিতে হবে। আচ্ছা, যে একটু আগে যেটা আমি বললাম, ধরুন এটা একটি প্যারা হয়ে গেছে, তো দ্বিতীয় প্যারা শুরু করার জন্য কিবোর্ড থেকে 2টি এন্টার দিতে হবে। কিবোর্ড থেকে অথবা আপনার হচ্ছে মোবাইলের কিবোর্ড থেকে যেকোনো এক জায়গা থেকে 2টি এন্টার দিবেন। বেশি স্পেস রাখা যাবে না, সর্বোচ্চ একটি স্পেস রাখা যাবে। অর্থাৎ এন্টার এর কথা বলা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে আরো পড়ুন সেকশন ব্যবহার করার নিয়ম। তো আরো পড়ুন সেকশন কিভাবে ব্যবহার করবেন? তো আরো পড়ুন সেকশনে 2টি প্যারার মাঝখানে দিতে হবে। ধরুন আপনি আরো পড়ুন সেকশন দিবেন। তো ধরুন এটা একটি প্যারা, তারপরে দেখুন এটা একটি প্যারা। তো এখানে কিন্তু 2টি প্যারা আছে। এই 2টি প্যারার মাঝখানে, অর্থাৎ এই যে এই মাঝখানে এইখানে আপনি আরো পড়ুন সেকশন দিতে পারেন। তারপর কি বলেছে? যে আরো পড়ুন সেকশন নিচের দিকে দিতে হবে। এখানে নিচের দিকে বলতে আরো পড়ুন সেকশনটি এই যে শুরুর দিকে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এটা কিন্তু শুরু, প্রথম হেডিং এটা। প্রথম দিকে এটা দেওয়া যাবে না। শেষের দিকে দিয়ে দিবেন। শেষের দিকে বা মাঝখানে দিয়ে দিবেন। তো পরবর্তীতে বলা হয়েছে পুরো পোস্টের মধ্যে আরো পড়ুন সেকশন 3 জায়গায় ব্যবহার করতে হবে। অর্থাৎ যে আপনি পুরো সম্পূর্ণ আর্টিকেলটা লিখলেন, পুরো আর্টিকেলের মধ্যে আপনি যত ওয়ার্ডেরই লিখেন না কেন, পুরো আর্টিকেলের মধ্যে শেষের দিকে আপনার আরো পড়ুন সেকশন 3 বার দিতে হবে। পরবর্তীতে বলা হয়েছে আরো পড়ুন সেকশনে রিলেটেড ব্লগ পোস্ট বা আর্টিকেলের লিঙ্ক দিতে হবে। তো রিলেটেড বলতে ধরুন আপনি কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটা আর্টিকেল লিখছেন, তো এখানে ধরুন আপনি একটি আরো পড়ুন সেকশন ব্যবহার করবেন। এই 2 প্যারাগ্রাফের মাঝখানে একটি আরো পড়ুন সেকশন ব্যবহার করবেন। তো এটি ব্যবহার করার জন্য যেহেতু আপনি ব্যাংক সম্পর্কে আর্টিকেল লিখতেছেন, তো আপনাকে ব্যাংক সম্পর্কে একটি আরো পড়ুন সেকশন, সেটা ডাচ বাংলা ব্যাংক হতে পারে, ইসলামী ব্যাংক হতে পারে, আপনি সেই সম্পর্কে এখানে একটি আরো পড়ুন সেকশন দিয়ে দিলেন। অন্য আর্টিকেলের অর্থাৎ রিলেটেড, এই আর্টিকেল ব্যাংক রিলেটেড আপনি আরো পড়ুন সেকশন দিতে পারেন। তো পরবর্তীতে বলা হয়েছে আচ্ছা, পরবর্তীতে আর কিছু বলা হয়নি। যেটা বলবো আমি এখন বলছি। আরো পড়ুন সেকশন আপনার আর্টিকেলের মধ্যে এখন আপাতত দেওয়ার দরকার নেই। কারণ এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে কোডিং করার মাধ্যমে অটোমেটিক্যালি হয়ে যায়। তাই জন্য এখন আরো পড়ুন সেকশন দেওয়ার কোনো দরকার নাই। ভবিষ্যতে যদি আরো পড়ুন সেকশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের জানিয়ে দেব। তো পরবর্তীতে আছে FAQs frequently asked questions, তারপরে আছে অর্থাৎ কিছু সাধারণ প্রশ্ন লেখার নিয়ম। তো এখানে যাই আমরা FAQs কোথায় কিভাবে লিখতে হয় এখানে উপরে কিছু সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে, এটা আপনারা পড়ে নিবেন। তো প্রথমে দেখছি যে টপিকের উপর আর্টিকেল লিখছেন সেই টপিক অনুযায়ী কিছু সাধারণ প্রশ্ন FAQ সেকশনে লিখতে হবে। অর্থাৎ ধরুন আপনি
কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে লিখতেছেন, তো এই কেন্দ্রীয় ব্যাংক রিলেটেড যে সাধারণ প্রশ্নগুলো হতে পারে সেগুলো সম্পর্কে FAQ লিখতে হবে। FAQ সবসময় লেখকের শেষ কথার ওপরে হবে। অর্থাৎ আমি নিচের দিকে চলে গেলাম। এই যে দেখুন এখানে লেখকের শেষ মন্তব্য আছে। তার উপরে দেখুন এইখানে দেখুন এই যে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন FAQs এখানে লেখা আছে। তো কেন্দ্রীয় ব্যাংক রিলেটেড কিছু সাধারণ প্রশ্ন এখানে লেখা আছে। তো FAQর ক্ষেত্রে আপনি প্রথমে প্রশ্ন লিখবেন, তারপর প্রশ্নটাকে বোল্ড করবেন। বোল্ড করার পর নির্দিষ্ট প্রশ্নটা লিখবেন, তারপরে উত্তর লিখবেন। উত্তর লিখার পর আবার বোল্ড করবেন, বোল্ড করার পর সেই প্রশ্নটির উত্তর এখানে দিয়ে দিবেন। তো পরবর্তীতে কি বলা হয়েছে, যে প্রশ্নগুলো মানুষের প্রয়োজন হতে পারে এবং মানুষ জিজ্ঞাসা করতে পারে এরকম প্রশ্ন FAQ সেকশনে লিখতে হবে। যেটা আপনাকে বলেই দিলাম, ওই রিলেটেড আর্টিকেল সম্পর্কে FAQs লিখতে হবে। তারপর বলা হয়েছে প্রথমে প্রশ্ন লিখে এটিকে বোল্ড করতে হবে। অর্থাৎ প্রথমে আপনি প্রশ্নটা এই প্রশ্ন কথাটি লিখবেন, লেখার পর এটা সিলেক্ট করে এই যে বোল্ড আইকন এখানে ক্লিক করে এটা বোল্ড করে নিবেন। বোল্ড করে নেওয়ার পর একটা স্পেস চাপ দিয়ে, অথবা আপনি ধরেন প্রথমে প্রশ্ন লিখলেন, প্রশ্ন লিখে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি পাশে লিখে দিলেন। তারপরে একটা এন্টার দিলেন, এন্টার দেওয়ার পর উত্তর কথাটি লিখলেন, উত্তর কথাটি লেখার পর কাঙ্ক্ষিত উত্তরটি এখানে লিখে ফেললেন। লিখে ফেলার পর পরবর্তীতে যে আপনারা কি করবেন, ধরুন এই প্রশ্নটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে উপরে এই বোল্ড আইকন আছে, এই বোল্ড আইকনে ক্লিক করবেন, তাহলে এই লেখাটি বোল্ড হয়ে যাবে। তো পরবর্তীতে লেখকের শেষ কথা বা কনক্লিউশন লেখার নিয়ম। তো এটা লেখার জন্য এখানে আপনারা কিছু পড়ে নিবেন। দেখুন এখানে একটি আর্টিকেলের মধ্যে লেখকের শেষ কথা সর্বোচ্চ 200 ওয়ার্ডে লিখা যাবে। তো আপনি আর্টিকেলের মধ্যে যেই লেখকের এই শেষ কথাটি লিখবেন, এটা সর্বোচ্চ 200 ওয়ার্ডের লিখা যাবে। এর বেশি লিখা যাবে না। তো লেখকের শেষ কথা লিখার সময় প্যারার মধ্যে সর্বোচ্চ 4 লাইন রাখা যাবে। 4 লাইন লেখার পর আবার নতুন করে আরেকটি প্যারা শুরু করতে 2 টি এন্টার চাপ দিতে হবে। অর্থাৎ আপনি দেখুন এখানে একটি লেখকের শেষ কথার প্যারা আছে। এই প্যারা যখন 4 লাইন হয়ে গেছে তখন এখানে দেখুন 2 টি এন্টার দেওয়া আছে। এন্টার দিয়ে নতুন প্যারা শুরু করা আছে। আবার এটা 4 লাইন লিখা আছে। এইভাবে আপনি লিখতে পারেন। তারপর এখানে বলেছে একটি আদর্শ আর্টিকেল দেখতে কেমন হয় তা দেখতে এখানে ক্লিক করুন। তো আপনারা যারা আদর্শ আর্টিকেল আসলে দেখতে কেমন হয় সেটা দেখার জন্য এই যে এখানে ক্লিক করবেন। এই ক্লিক করুন বাটনে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আদর্শ আর্টিকেল সমূহ দেখে নিবেন। তো আজকের ক্লাস ভিডিওটি এখান পর্যন্তই শেষ করছি। পরবর্তী ক্লাস ভিডিওতে আমরা জানব কিভাবে পারমালিঙ্ক যুক্ত করতে হয়। তারপর পারমালিঙ্কের স্টপ ওয়ার্ড সম্পর্কে কিছু কথা আছে। তারপরে মেটা ডেসক্রিপশন কিভাবে লিখবেন, তারপরে পোস্ট ফরম্যাটিং বক্তার বক্তব্য উপস্থাপন এই সম্পর্কে জানতে পারবেন এবং নো ফলো ডু ফলো ব্যবহার করার নিয়ম জানতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।